উন্নয়নে বাধা নাই, সহযোগিতার সাথে আছি। ইসলামপুর প্রতিবার সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। ইসলামপুর প্রতিবার সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। সমিতির গৌরবময় 40তম বর্ষ পূর্তি উৎসব সফল করুন। সমিতির গৌরবময় 40তম বর্ষ পূর্তি উৎসব সফল করুন। ব্যবসায়ীদের নিরাপত্তার স্বাস্থ্য উন্নয়নের সরকারকে দায়িত্ব নিতে হবে। ব্যবসায়ীদের নিরাপত্তার স্বাস্থ্য উন্নয়নের সরকারকে দায়িত্ব নিতে হবে। ব্যবসায়ীদের নিরাপত্তার স্থায়িত্ব উন্নয়নের সরকারকে দায়িত্ব নিতে হবে। ব্যবসায়ীদের নিরাপত্তার স্থায়িত্ব উন্নয়নের সরকারকে দায়িত্ব নিতে হবে। ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। সমিতির 40তম বর্ষের নাগরিকদের জানাই শুভেচ্ছা। সমিতির 40তম সমিতি জিন্দাবাদ। ইসলামপুর প্রতিবার সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। সমিতির গৌরবময় 40তম বর্ষের স্থায়িত্ব উন্নয়নের সরকারকে দায়িত্ব নিতে হবে। ব্যবসায়ীদের নিরাপত্তার স্থায়িত্ব উন্নয়নে সরকারকে দায়িত্ব নিতে হবে। ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। লং লিভ সমিতি। লং লিভ সমিতি। উন্নয়নে বাধা নাই, সহযোগিতার সাথে আছি। উন্নয়নে বাধা নাই, সহযোগিতার সাথে আছি। ইসলামপুর প্রতিবার সুস্থ সমিতি 40তম বর্ষের নাগরিকদের জানাই শুভেচ্ছা। ইসলামপুর প্রতিবার সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। সমিতির গৌরবময় 40তম বর্ষ পূর্তি উৎসব সফল করুন। সমিতির গৌরবময় 40তম বর্ষ নিতে হবে। ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। লং লাইফ সমিতি। লং লাইফ সমিতি শুভেচ্ছা। ইসলামপুর প্রতিবার সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। ইসলামপুর প্রতিবার সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। সমিতির গৌরবময় 40তম বর্ষ পূর্তি উৎসব সফল করুন। সমিতির গৌরবময় 40তম বর্ষ পূর্তি উৎসব সফল করুন। ব্যবসায়ীদের নিরাপত্তার স্থায়িত্ব উন্নয়নে সরকারকে দায়িত্ব নিতে। ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। প্রতিবার সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। সমিতির 40তম পূর্তি বর্ষের নাগরিকদের জানাই শুভেচ্ছা। প্রতিবার সুস্থ ব্যবসায়ী সমিতির 40তম পূর্তি বর্ষ উৎসবে ইসলামপুরের নাগরিকদের জানাই শুভেচ্ছা। সমিতি জিন্দাবাদ। ইসলামপুর প্রতিবার সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। সমিতির গৌরবময় 40তম বর্ষ পূর্তি উৎসব সফল করুন। সমিতির গৌরবময় স্থায়িত্ব উন্নয়নের সরকারকে দায়িত্ব নিতে হবে। ব্যবসায়ীদের নিরাপত্তার স্থায়িত্ব উন্নয়নে সরকারকে দায়িত্ব নিতে হবে। ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। শুভেচ্ছা। ইসলামপুর প্রতিবার সুস্থ ব্যবসায়ী সমিতির 40তম বর্ষ পূর্তি ইসলামপুর প্রতিবার সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। ইসলামপুর গৌরবময় 40তম বর্ষ পূর্তি উৎসব সফল করুন। সমিতির গৌরবময় 40তম পূর্তি উৎসব সফল করুন। ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। ইসলামপুর প্রতিবার সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। সমিতির গৌরবময় 40তম পূর্তি উৎসব সফল করুন। ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। যোগদান করুন। প্রতিবার সত্য ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। প্রতিবার সত্য ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। ব্যবসায়ী ঐক্য জিন্দাবাদ। আজকের 40তম
আজকের 40তম ব্যবসায়ী উৎসব সফল করুন। One light committee. One light committee. One light committee. কমিটির 40তম বর্ষ নাগরিক কমিটির গেলে নাম কি কমিটির 40তম বর্ষের ইসলামপুর নাগরিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। কমিটির 40তম সেই লড়বে ইসলামপুর প্রতিবাদ সত্য ব্যবসায়ী সমিতি উন্নয়নের সাথে নোট সেই লড়বে ব্যবসায়ী লক্ষ্য জিন্দাবাদ, ব্যবসায়ী লক্ষ্য জিন্দাবাদ। ইসলামপুর প্রতিবাদ সত্য ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। ইসলামপুর প্রতিবাদ সত্য ব্যবসায়ী সমিতির 40তম বার্ষিক সাধারণ সভায় দলে দলে যোগ দিন। প্রতিবাদ সত্য ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। প্রতিবাদ সত্য ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। প্রতিবাদ সত্য ব্যবসায়ী সমিতির 40তম সাধারণ সভা সফল করুন। প্রতিবাদ সত্য ব্যবসা উন্নয়নে বাধা নাই, সহযোগিতায় সাথে আছি। শোভাযাত্রা করে আপনারা আমাদের মঞ্চের সামনে, আমরা ওনাকে অনুরোধ করব আজকে আমাদের এই 40তম বর্ষপূর্তি উৎসব এবং 8টি শুভ সূচনা করবেন আমাদের সভাপতি মাননীয় শ্রী সমর দাস মহাশয়। প্রতিবাদ সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ।
প্রতিবাদ সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। প্রতিবাদ সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। 40তম বর্ষপূর্তি উৎসব সফল। 40তম বর্ষপূর্তি উপলক্ষে 18তম দ্বিবার্ষিক সভায় সকল ব্যবসায়ীদের স্বাগতম স্বাগতম। প্রতিবাদ সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ। উন্নয়নের সাথে আছে উন্নয়নের প্রতিবাদ সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। প্রতিবাদ সুস্থ ব্যবসায়ী সমিতি জিন্দাবাদ। যারা চা খাওয়া হয়ে গেছে তারা উপরে চলে যাবেন, এখানে সই করে ফাইল হাতে নিয়ে উপরে যাবেন। ভিতরে খাবার সই করা আছে। নাগরিক মঞ্চ। আমাদের এখানে উপস্থিত আছে মাননীয় শ্রী সামান্য, ওনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা। এখানে আমাদের সংগঠনের সভাপতি ফেডারেশনের জন্য অনুরোধ করছি। তার সাথে নাগরিক কমিটিকে সামনে রেখে আমরা সামনে যারা আমাদের বিশিষ্ট অতিথিরা আছেন তাদের প্রত্যেককে ফুলের তোড়া এবং উত্তরীয় পড়ে আমাদের সদস্যরা শ্রীমতী শিবানী বিশ্বাস, পরিদর্শা, আপনি একটু সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। সাহা মহাশয়, সহ সভাপতি ইসলামপুর ফার্নিচার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জীব সাহা, ইসলামপুর কেবল নেট স্টুডিও এন্ড ফটোগ্রাফি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে পরিতোষ দাস, পৌর মিনি মার্কেট কমিটির পক্ষে ধন্যবাদ। আমাদের মধ্যে মাননীয় বিশিষ্ট অতিথি যারা শুভ সূচনা, আজকে 40 বছর পূর্তি উৎসবের উদযাপন, সকলে হাততালি দিন। সবাই লাইনে দাঁড়াও না, একটু ছবি আজকের এই রাস্তাটা একটু
ডাকিব আজ যে কিছু চাহিব জগনি বলে শুধু ডাকিব Oh, deep in my heart, I do believe. ধন্যবাদ শিল্পী অনির্বাণ নাগকে। এবার আমাদের এই সভায় স্বাগত ভাষণ জানাবেন আমাদের সভাপতি মাননীয় শ্রী সমর দাস মহাশয়। আমরা 40তম বর্ষপূর্তি উৎসব ইসলামপুর প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতি দীর্ঘ 40 বছর আমাদের যে পথ চলা, সেই দীর্ঘ 40 বছর পথ চলার আমরা ফিরে দেখার একটা প্রচেষ্টা নিয়েছি। অতীতে কোথায় ছিলাম, এই 40 বছর পরে আমরা কোথায় এসেছি। আমি প্রথমেই আমাদের সম্মানীয় অতিথি মাননীয় শ্রী কানাইয়ালাল লাগোয়াল পৌরপিতা এবং আমাদের সম্মানীয় অতিথি মাননীয় শ্রী কানাইয়ালাল ভোক্তা সভাপতি ফেডারেশন অফ ইসলাম ট্রেডার্স অর্গানাইজেশন, নাগরিক মঞ্চের সম্পাদক মাননীয় শ্রী হিমাংশু সরকার এবং নাগরিক মঞ্চের অন্যতম সদস্য শ্রী মাননীয় সজল চক্রবর্তী, প্রয়াত শিবির বিশ্বাস, তার স্ত্রী শ্রীমতী শিবানী বিশ্বাস, ফরওয়ার্ড নেতা, রাজনৈতিক নেতা মাননীয় কামরুল হক এবং বিশিষ্ট অতিথি মাননীয় শ্রী সঞ্জীব পাত্রী মহাশয়। কিন্তু অতীতে আমাদের চলে যেতেই হচ্ছে, তা না হলে আজকের এই 40 বছর উৎসবের অনেকটাই অপ্রাসঙ্গিক থেকে যাবে। প্রদীপ জ্বালাবার সময় যেমন একটু সলতে পাকানোর ব্যবস্থা থাকে, আপনাদের সবাইকে সেই সময় অত্যন্ত বিচক্ষণ একজন মহকুমা শাসক ছিলেন, যতদূর সম্ভব আমি নামটা মনে করতে পারছি না। তার সেই বিচক্ষণতার কারণে জন্য সেই সময় এই পথের ধারে যারা ব্যবসা করতেন, আমরা তখন ছিলাম না, এখানে যারা আমরা ছিলাম তারা কেউই ছিলাম না, 2-4 জন ছাড়া, তাদেরকে সবাইকে নিয়ে ডাকলেন, বসলেন, বললেন যে আপনারা 3টা কোঅপারেটিভ সোসাইটি তৈরি করুন, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল। এই 3টে কোঅপারেটিভ সোসাইটি গঠন তৈরি করে আপনারা জায়গা কিনুন, জায়গা তৈরি করুন, আমরা সেইখানে আমরা দোকান ঘর তৈরি বাস্তবায়িত হতো, পুরোটাই বাস্তবায়িত হতো। তাহলে সম্ভবত আজকে প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির 40 বছর পূর্তি উৎসব করতে হতো না। কারণ ওনার যে সেই সুচিন্তিত ভাবনা, এই প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ীদের সম্পর্কে যে ওনার ধারণা, এইদেরকে কি করে রাখা যাবে এই জীবন জীবিকার মধ্যে, সেই সময় এই যে ওনার পরিকল্পনা ছিল সেটাতে পূর্ণাঙ্গ বাস্তবায়িত হতো, তাহলে আজকে 40 বছর পূর্তি উৎসব হয়তো আমাদের করতে হতো না, অতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতিও প্রয়োজন। কারণ তার 3টে মার্কেটের মধ্যে 2টো মার্কেট করা যায়নি, তখনকার সময় উদ্যোগ নিতে পারেননি। একমাত্র মধ্যাঞ্চল কোঅপারেটিভ সোসাইটি তারা করতে পেরেছিলেন, তারা জায়গা নিয়েছেন, মহকুমা শাখার সাথে কথা বলেছেন, সমস্ত প্রস্তুতি করার পরে সেই জায়গা আদান প্রদান হয়, পৌরসভার হাতে দেওয়া হয়, পৌরসভা তাদের কেনেন, লিজে দিয়ে সেই মার্কেট তৈরি করেন। সেইখানে 52 জন স্টল হোল্ডার অর্থাৎ আমাদের ব্যবসায়ী সেখানে ঢুকতে পেরেছেন। ঠিক এইরকম করেই যদি 3টে মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল গড়ে উঠতো এবং তারপরে এইভাবে যদি আমাদের এই মার্কেটগুলো তৈরি হতো, তাহলে ইসলামপুর শহরের চেহারা যেমন বদলাতো,
ঠিক তেমনি আমাদেরও আজকে এই দুর্ভোগ পোহাতে হতো। আপনি এখন যেটা দেখছেন ইসলামপুর পৌর মিনি মার্কেট কমিটি, এটা হচ্ছে উত্তর মধ্যাঞ্চল কোঅপারেটিভ সোসাইটির নিজস্ব জায়গা। সেখান থেকে সেই ব্যবসা স্থলটা এখন পৌরসভার অন্তর্গত। এই যে অবস্থাটা, এটা যদি আমরা পরবর্তীকালে যদি আরো এরকম মার্কেট হতো মাঝে 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 মাঝে, তাহলে কিন্তু আজকের এই দুর্ভোগগুলো যার জন্য আমরা আজকে এখানে জড়িত হয়েছি সেটা হয়তো প্রয়োজন পড়তো না। এই অতীতকে আমি একটু দিয়ে গেলাম। আমাদের সামনে পরপর কতগুলো সংকট এসেছিল। প্রথম সংকটটা আসে 1992 সালে। সেই সময় পিডব্লিউডির একজন ইঞ্জিনিয়ার তিনি বলেন জেলা শাসককে আপনাদের সম্পূর্ণ জায়গা বাদে খালি করে দিতে হবে। তড়িঘড়ি সভা ডাকলেন জেলা শাসক। সেই সময় আমি সেই সভাতে উপস্থিত ছিলাম। আমি সেখানে উপস্থিত থেকে দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি, সেখানেও সেদিনকে একজন বিচক্ষণ ডিএমকে আমি দেখতে পেয়েছিলাম। তিনিও ছিলেন আমাদের প্রতি অনেকটা সহৃদয়। তা না হলে হয়তো আমরা ওই ধাক্কা সামলাতে পারতাম না। সভা শুরু হলো, চেম্বার অফ কমার্স, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন তারা সেই সভাতে ছিলেন। জেলা পরিষদের সভাপতি ছিলেন। ডিএম সাহেব প্রস্তাব জানতে চাইলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে, আপনি কি চাইছেন? উনি বললেন আমাদের সম্পূর্ণ জায়গাটাই ছেড়ে দিতে হবে, অর্থাৎ 150 ফুট জায়গা সবটাই ছেড়ে দিতে হবে। কারণ প্রতিবাদরত ব্যবসায়ী সমিতির সম্পাদক হিসাবে সেদিনকে সেই সভায় আমি উপস্থিত। আমি তৈরি হয়ে গেছিলাম যে এটাকে কি করে আটকানো যায় তার পরিপ্রেক্ষিতে। যে প্রস্তাবটা আমার দেওয়ার কথা ছিল, সেদিনকেও সেই ডিএম, বিচক্ষণ ডিএম সাহেবকে আমি দেখলাম আমার কথাটা উনি নিজেই থেকেই বলেছেন। উনি বললেন যে ঠিক আছে, আপনার সম্পূর্ণ জায়গাটাই তো প্রয়োজন। বললেন আমি যেটা করতে চাইছিলাম, আমার সমিতির পক্ষ থেকে ডিএম সাহেব নিজে থেকেই এই যে বিচক্ষণতা মাঝে মাঝে আমরা এই ডিএম এবং এসডিও সাহেবের কাছ থেকে দেখতে পাই, এটা আমাদেরকে অভিভূত করে তুলেছিল। তখন শুরু হয়ে গেল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব ইঞ্জিনিয়ার, তাদের মধ্যে একটা জটলা ওই সবার মধ্যেই। কি বলবেন এখন? না স্যার, আমাদের তো সেরকম কোনো পরিকল্পনা নাই। তাহলে এই দোকানগুলো আমি সরিয়ে দিলাম, আপনার কোনো পরিকল্পনা নাই, সেই জায়গায় আপনি কি করবেন? তাহলে আজকে রাম শাম যদু মধু উঠে গেল, কালকে অন্যরা এসে বসবেন। আমি কি আটকাতে পারবো না? আমি তো পাহারা দিতে পারবো না আপনার জায়গা। আপনি বিকল্প যদি করেন, যদি আপনি মনে করেন এখানে বিজনেস সেন্টার তৈরি করবেন, সেটাও দিন। তখন তারা আলোচনা করে বললেন আপাতত আমাদের সেন্টার পয়েন্ট থেকে 10 মিটার করে পূর্ব পশ্চিমে যদি সরে যায়, তাহলে আপাতত আমাদের কাজটা সম্পূর্ণ হবে। আপাতত আমাদের কাছে জিজ্ঞেস করলেন আপনি বলুন। আমি বলি হ্যাঁ, আমি রাজি আছি। আমি রাজি হয়ে গেলাম এবং এই কথাও তাদেরকে বললাম, কিচ্ছু আপনার প্রয়োজন পড়বে না, আপনি নির্দেশটা পাঠিয়ে দিন পৌরসভার কাছে। পৌরসভা থাকবে, আমরা থাকবো। আমরা স্বেচ্ছায় আমাদের সদস্যরা তার নিজের নিজের দোকান 10 মিটার দূরত্বে সরিয়ে নিয়ে যাবে। এই গেল প্রথম সংকট। দ্বিতীয় সংকট 99 সাল, আবার সেই সংকট। এবার 6 লেন সারা ভারতবর্ষে। বাজপেয়ী, তখন মাননীয় বাজপেয়ী সাহেব যিনি আছেন, এই তার সফটওয়্যার প্রকল্প ইস্ট ওয়েস্ট করিডোর, যাকে স্বর্ণ চতুর্ভুজ বলা হতো, তার পরিকল্পনা নেওয়া হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে 4টা রাস্তা জুড়বে।
সেখান থেকে শাখা রাস্তাগুলো যাবে, কাজ শুরু হলো। আমাদের এই জায়গাটুকু 7.5 থেকে 8 কিলোমিটার রাস্তা আমাদের যে পিডব্লিউডির আন্ডারে ছিল, এখান থেকে পূর্ণিয়া মঠ পর্যন্ত সম্পূর্ণ রাস্তা, বাঁকুড়া থেকে পূর্ণিয়া মঠ পর্যন্ত এই সম্পূর্ণ রাস্তা পিডব্লিউডির হাতে, পিডব্লিউডি এনএচএআই এর হাতে এটাকে হ্যান্ড ওভার করে দেবে দিলেন। তখন কীর্তি গোস্বামী ছিলেন পিডব্লিউডি মিনিস্টার। আরএসপি যেহেতু আমাদের এই প্রতিপাস্তত্ব ব্যবসায়ী সমিতির সমস্যার মধ্যেও ছিলেন শরিক দল, সেই আরএসপির বন্ধন দাস আমাকে ফোন করে বলছেন এরকম মাননীয় কীর্তি গোস্বামী আসবেন আমাদের পিডব্লিউডি বাংলোতে, একটু দেখা করে দিও। আমি গেলাম, উনি বললেন যে এই ব্যাপার বলে আপনি, আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে এই হ্যান্ড ওভার করার সময় আপনি একটু আমাদের সাথে আলোচনা করে নিতে পারতেন তো, তাহলে আমাদেরও কিছু সমস্যার কথা বলতে পারতাম। এখন হ্যান্ড ওভার যখন আপনি দিয়ে ফেলেছেন তখন তার আমাদের কিছু উপায় নেই। শুরু হলো সেই আন্দোলন। সেই শুরু আন্দোলন করতে 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 আমরা নাগরিক কনভেনশনের মধ্য দিয়ে আমরা জনমত গড়ে তুললাম সেই 1999 সালে, 13/2/99 সালে। ঠিক তার পরের সপ্তাহে অধীরবাবু ছিলেন তখন চেয়ারম্যান, আমাদের মাননীয় আগরওয়াল তিনিও ছিলেন। তারা সক্রিয়ভাবে যুক্ত হলেন, সেই কনভেনশনে উপস্থিত হলেন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, একই মঞ্চে একই প্রস্তাবের উপরে তারা বক্তব্য রাখলেন, সমর্থন করলেন এবং জোরালো ভাবে তাকে প্রতিষ্ঠিত করবার জন্য অঙ্গীকার করলেন। এটা বিরল দৃশ্য সেদিকে দেখা গেল। এই যে সৌহার্দ্য এবং সহযোগিতামূলক ভাবনা চিন্তা রাজনৈতিক বাতাবরণটা তখন ছিল সেই সময়টায়, সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য জায়গা তৈরি হয়েছে ইসলামপুর শহরে। সেখানে প্রস্তাব গ্রহণ করা হলো তারপরে সেই কনভেনশন থেকে যে শহর বাঁচাতে জাতীয় সড়কের বাইপাস চাই এবং কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ চাই। এই দুটো প্রস্তাব সেদিকে গ্রহণ করা হলো স্বতঃস্ফূর্তভাবে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মাধ্যমে। এও এক বিরলতম ঘটনা আমাদের অতীতকে যদি ফিরিয়ে আনতে পারি। যাই হোক, আরো অনেক অনেক ঘটনা, সব বিস্তারিত সব জায়গায় আমরা যেতে পারবো না, কিন্তু পরবর্তীতে নাগরিক কমিটি যখন পূর্ণদমে কাজ শুরু করলো নানান ঘটনার পরিপ্রেক্ষিতে, আস্তে আস্তে ধীরে ধীরে সেই নাগরিক কমিটির জায়গায় নাগরিক মঞ্চ হলো একই। সেই নাগরিক মঞ্চ, ইসলামপুর নাগরিক মঞ্চ, যারা নাগরিক মুখ হিসেবে একটা প্রতিনিধিত্ব করছে এখন, তাদের যত রকম কার্যকলাপ নাগরিক সুবিধার্থে, নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য রেল, সড়ক, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, এই সমস্ত ক্ষেত্রেই নাগরিক স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে নাগরিক মঞ্চের যে ভূমিকা, তার পেছনের শক্তি কিন্তু ইসলামপুর প্রতিপার্শ্বস্থ ব্যবসায়ী সর্বক্ষেত্রে। ইসলামপুর প্রতিপার্শ্বস্থ ব্যবসায়ী সমিতি ইসলামপুর শহরের সমস্ত কর্মকাণ্ড যা করছে পৌরসভার মাধ্যমে তা কিন্তু করতে পেরেছে এই সহযোগিতার মাধ্যমে। আমাদের আর একটা ছোট্ট সংকট এসেছিল। আজকে মাননীয় চেয়ারম্যান সাহেব, এখনকার বর্তমান চেয়ারম্যান সাহেব মাননীয় শ্রী কারাইল আগরওয়াল আছেন, তার ঔদার্য মনোভাব এবং তার যে সহযোগিতামূলক মনোভাব, ওই যে একজন ডিএমআর ইনস্টিটিউট কথা বলেছিলাম, তেমনি পৌর প্রশাসক হিসেবেও তার এই বিচক্ষণতাও আমাদের ভয়ঙ্কর ভাবে আমাদের পাশাপাশি প্যারালালি চলছিল। যে হয়তো ডিপিআরও তৈরি করে ফেলেছিলেন উনি, বিশ্বাস ছিলেন আমাদের উপরে, ভরসা ছিল আমাদের উপরে যে আমরা প্রতিবন্ধকতা করব না। এই সম্পর্ক আমরা তৈরি করতে পেরেছিলাম ইসলামপুর প্রতিপার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির ভাবনা চিন্তা ব্যবহারের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে এবং প্রশাসনের সাথে। আমরা সেই সময় আমার সেক্রেটারি ছিল আমার পরেই দেবাশিস পাল। তা আমার কাছে
দেবাশিস পালের কাছে প্রস্তাব দিলেন চেয়ারম্যান সাহেব। দেবাশিস পাল আমি তখন সভাপতি, তিনি আমাকে বললেন ঠিক আছে, চেয়ারম্যান সাহেবকে বললেন যে আমি ওনার সাথে কথা বলে আমি আপনাকে বলছি। আমি আমাদের সম্পাদক এলেন আমার কাছে, আমি বললাম হ্যাঁ আপনাকে বলে দাও, হ্যাঁ সম্প্রসারণ হবে। আমি জানি চেয়ারম্যান সাহেব কখনো ভোটারই কাজ করেন না আমাদের এখানে, অন্তত ইসলামপুর শহরে আমরা এখন পর্যন্ত যতটুকু কাজ দেখতে পেয়েছিলাম, কি কতটুকু ক্ষতিগ্রস্ত হবে, কি হবে না হবে সব দেখলাম। মোটামুটি একটু সরে গেলে পরে দুপাশে একটা প্রশস্ত রাস্তা, স্টেশন রোডটা যে পুরনো ছিল করেছিলাম, সেদিকে আমরা ব্যবস্থাটা কিন্তু আপনাকে করে দিতে হবে। উনি দায়িত্ব নিলেন এবং সেটা আমরা রক্ষা করতে পেরেছিলাম একটু সরিয়ে। এইভাবেই ইসলামপুর প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির প্রতিটি ক্ষেত্রে যেমন রাজনৈতিক দল, সঙ্গে সঙ্গে আমরা ঠিক করলাম তাকে প্রতিরোধ করতে হবে। প্রয়াত সুবীর বিশ্বাস, প্রয়াত গৌতম বুদ্ধ, তখনকার সময়ে সেই টগবগে দুজন নেতা এবং সাহসী নেতা, স্পর্ধার আগে যে চোখের সাথে চোখ রেখে কথা বলবার সেই দুজন নেতা আজকে আমরা তো অতীত থেকে ফিরিয়ে আনবই। তা না হলে তো আমাদের মনের মধ্যে যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকে আমরা প্রশমিত করতে পারবো না। এই জঙ্গি নেতা, এই সাহসী নেতা, চোখে চোখ রেখে কথা বলার দুইজন নেতা সেই সময় আমরা দেখছি। রাজনীতির সংস্কৃতি পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যাবে না। অতকে আমার 40 বছরের অভিজ্ঞতা এটা দাম দেখেছি, কাজ করতে গিয়ে দেখেছি তাদের সাথে। এখনো দুইজন নেতা বর্তমান আমাদের কাছে। আজকে তার আসার কথা ছিল, তিনি আসেননি, অবশ্যই তাকে স্মরণ করবো। তাকে আমরা মোহাম্মদ চৌধুরী আব্দুল করিম সাহেব, এমএলএ সাহেব এবং আমাদের চেয়ারম্যান মহাশয়, তাদের এই যে স্বাভাবিক চেষ্টাও করে গেছে এদের সাথে সম্পর্কটা সেভাবে রাখবার জন্য, যে এই সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি, রাজনৈতিক চেয়ারম্যান সাহেব আছেন, জানি না উনি তৈরি করে দিয়ে যেতে পেরেছেন কিনা কাউকে অন্তরাল থেকে, যে আপনাদের মতন দাঁড়ালে পরে অন্তত পক্ষে 1000টা লোক দাঁড়িয়ে থাকলে পরে একটা কথাও চলতো আমাদের হাতের কাছে পেয়েছি। আচ্ছা, এই যে বাতাবরণটা তৈরি হয়েছে ইসলামপুর শহরে, যে আমাদের ব্যবসায়ীরা যখন দুষ্কৃতীদের সামাজিক অবস্থাটা তৈরি হয়ে যায়, আজকে বেশি কথা, অনেক কথা বলার ছিল, যেহেতু সভাপতি প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রী সমর দাস মহাশয়কে, এখানে আছেন ইমাংশু ভাই, প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির যারা সদস্য, সদস্য তো অনেক, এই ঘরেও জায়গা দেওয়া যাবে না, বিভিন্ন যারা আছেন বিপুর সঙ্গে যারা জড়িত, সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে সবাইকে অনেক অভিনন্দন। সভাপতি সমর বাবু দীর্ঘ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলেন। দীর্ঘ ইতিহাস তুলে ধরতে তো অনেক সময় লাগবে, অল্প সময়ের মধ্যে সামারি করে যতটা বলা যায় সেটা উনি বললেন। আমিও অনেকদিন ধরে এই নাগরিক মঞ্চ, তার সঙ্গে ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। একটা সময় এরকম পরিস্থিতি চলে আসছিল, তখন বাজপেয়ীজি প্রধানমন্ত্রী, আমাদের সাংসদ প্রিয়রঞ্জন দাসমুন্সী তখন সংসদে যখন এই বাইপাস করার কথাটা তুলে, এনক্রোচার্স আর ডিমান্ডিং বাইপাস, একটা সেন্টেন্স আশ্চর্যজনক ভাবে যারা আমার জমি দখল করে বসে আছে তারা আমাকে বলছে বাইপাসে যেতে। প্রিয়দা একটা রিগ্রেট লেটার পাঠিয়ে চালিয়ে, কানাইয়া হয়তো তোমার এই বাইপাসটা সম্ভব হবে না। পর্তুগালে গভর্নমেন্ট চেঞ্জ হলো, কেন্দ্রে আবার আন্দোলন হলো, ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেল।
ল্যান্ড অ্যাকুইজিশন হলেই তো কাজটা শুরু করা যাচ্ছে না। মানে কয়েকটা মিটিং, মানে কমসে কম না হলেও 20-25টা মিটিং আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি 1983 থেকে প্রধান, তারপরে পৌরসভার চেয়ারম্যান 99 থেকে, অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করেছি। এক সময় এই নেচের যারা ছিলেন তারা বললেন যে আর এই প্রজেক্টটা হয়তো করা যাবে। রিগার্ডিং পেমেন্ট অনেকগুলো সমস্যা হলো, অনেকে আবার সেটাতেও জড়িয়ে পড়লেন যে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা সবাই ক্ষতিপূরণ দিতে হবে, এটা তো সবাই আমরা চেয়েছিলাম যে ক্ষতিপূরণটা হোক। কৃষকদের জমি যাবে, কৃষক ক্ষতিপূরণ পাবে না, সেটা তো হতে পারে না। আবার মিটিং এর পর মিটিং হচ্ছে, প্রজেক্টটা রাখেন, দেখি হবে, একটা সময় সমাধান হবে। সেই হিসাবে সমাধান হলো, রাস্তার কাজ হলো। এই ইন্টারমিডিয়েট যে পিরিয়ডটা ছিল, এদিকেও 4 লেনিং হয়ে গেছে, রেগুলার অ্যাক্সিডেন্ট হতে শুরু করে। এত ন্যাশনাল হাইওয়ের উপরে এত অ্যাক্সিডেন্ট, যখনই অ্যাক্সিডেন্ট হবে আমার যেটা দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আমি পৌরসভার দায়িত্বে আছি এবং আমি ওখানে যাব, গেলেই ওখানে গালাগালি শুনতে হবে যে আপনারা রাস্তাটা করতে পারছেন না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোক মারা গেলে তো সেই রিঅ্যাকশনটা হবে। তখনকার যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, অনেক বেশি অ্যাক্সিডেন্ট এনএইচ এর উপরে হয়েছিল তখন। আজকে এখনই আমাকে সুভাষদা বলছিলেন যে সেফ লাইফের উপরেও আজকে 4টা পুরস্কার দেবে প্রতি বছর। তারপরে আস্তে আস্তে বাইপাসের কাজটা শুরু হলো। আমরা তখনও আমাদের মিটিং এর মধ্যেও আপনারা সবাই উপস্থিত হয়েছিলেন। আজকের দিনে সত্যি গর্বের ব্যাপার যে ইসলামপুর বাইপাস খুব সুন্দর বাইপাস দিয়ে চলে যাচ্ছে। যেগুলা বাসেস আছে সেগুলা ঢুকছে। আমাদের ইসলামপুরের টপোগ্রাফিটাও কিন্তু খুব সুন্দর টপোগ্রাফি, টাউনের মধ্যেই রেলগেটটা আছে বলে এই বাসেস গুলা ঢুকতে চায় না। যে যখনই একটা স্টেট বাস বা প্রাইভেট বাস যখন, এখন তো নাম্বার অফ ট্রেনস অনেক বেড়ে গেছে। আমরা সেদিন আলীনগরে ওখানে আমরা বসছিলাম, ওখানে একটা ফ্লাইওভার করার একটা হয়ে গেছে এত বেশি যে গেট খুলছে, আবার 10 মিনিট পরে আবার গেট বন্ধ হয়ে যাচ্ছে। খুলছে কেন, আবার ট্রেন আবার বোথ সাইড আপ ডাউন দুটোই আছে। এই একটা আমাদের, তাও এটা সমস্যাটা দালতলার কিন্তু মেন টাউনের মধ্যে, তার বেশিরভাগ প্যাসেঞ্জারকে বাইপাসের উপরে আসতে হচ্ছে। সেই দিক দিয়ে কিন্তু আমাদের এখানে বাসের এখন তো আর কোনো সমস্যা নেই, বাস আরামসে ফ্লাই করছে। এখন স্টেশন রোডে যেটা ওয়াইডেনিং ছিল অনেক, তখন দেবুপাল আমাদের অনেক ওনারা সহযোগিতা করছেন স্টেশন রোডে ব্যবসায়ীরা। কেন একটা সময় স্টেশন রোডটা এত ছোট হয়ে গেল, দুদিকে দুটো দোকান, তারপরে আবার গাড়ি ঘোড়া মোটরসাইকেল এগুলো রাখতে অনেক ছোট হয়ে গেছিল। তো আজকের দিনে অনেকটা স্টেশন রোডটা ওয়াইডেনিং হয়েছে। আপনার এই রাস্তাটা যেটা প্রতিবর্ষ ব্যবসায়ী সমিতি যেটা নিয়ে দীর্ঘ আন্দোলন, এটাও মোটামুটি একটা ওয়াইডেনিং হয়ে গেছে, বলতে পারি আপনার 95% হয়ে গেছে। ওনারা বলেছিলেন 21 মিটারটা পরে বললেন এখন তো পিডব্লিউডি স্টেট হাইওয়ে তে হয়ে গেছে, এটা এখন তো আর এনএইচ নেই, বসে ভাই 20 মিটার হোক, মানে যেটাই হোক যে দোকানদার যেন সবাই থাকে। ফ্রন্ট সাইডটা যেটা আছে ওটাতে ফুটপাথটা তো অনেক দূর অনেকটা ফুটপাথ করা গেছে, এখনো কিছু কিছু জায়গায় ফুটপাথ বাকি আছে। আমি বলেছি যতটুকু ক্লিয়ার পাচ্ছেন আগে করে নেন, ক্লিয়ারটা আগে করে নেন, তারপরে যেখানে যেখানে বিতর্ক থাকবে সেটা আমরা সবসময় এটাই চিন্তা করে যে আমি কত তাড়াতাড়ি সরাবো, কারণ তখন থেকে আমাকে তো সরাতেই হবে, যত তাড়াতাড়ি সরাতে পারি। তো মোটামুটি ফুটপাথটা 90% ক্লিয়ার আছে, যেখানে যেখানে হয়ে যাবে যখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যদি মোটামুটি হয়ে গেছে। কিন্তু সমস্যাটা হবে ফুটপাথের পরে। একটা জিনিস, আপনাদের এই দোকান আছে, ফুটপাথে কিন্তু কোনো মোটরসাইকেল কোনো গাড়ি থাকবে না। ফুটপাথ ইজ এক্সক্লুসিভলি ফর পেডেস্ট্রিয়ানস।
যারা পথচারী তাদের জন্য কিন্তু ফুটপাথটা। ফুটপাতে যদি একটা স্কুটার বা একটা মোটরসাইকেল রেখে দেয় তাহলে তো সেই পথচারী যাবে কোন দিক দিয়ে? তাকে তো আবার তাহলে রাস্তার উপরে আসতে হবে। তো এই জিনিসটা এখনই আমার ফুটপাথটা কমপ্লিট হয়ে যাক, আজকে যেহেতু একটা সুযোগ পেয়েছি বলা, আপনারা কারণ দোকানগুলো তো আপনাদেরই দোকান, আপনারা ফুটপাতে কোনো সাইনবোর্ড বা কোনো মোটরসাইকেল কোনো স্কুটার ফুটপাতে রাখবেন না, যাতে করে পথচারীদের যেতে আসতে কোনো অসুবিধা যেন না হয়। ফুটপাথটা যদি ক্লিয়ার থাকে তাহলে অ্যাক্সিডেন্টের ভয়টা নেই, কারণ যখনই ফুটপাথটা ব্লক থাকবে তখনই পথচারীরা আবার রাস্তায় আসবে, রাস্তা দিয়ে যখনই যাবে তখনই একটা ওখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার একটা ভয়টা থাকবে। এই জিনিসটা নিশ্চয়ই আপনারা সহযোগিতা করবেন। আমি পৌরসভার পক্ষ থেকে একটা জিনিস দেখছি, 3 তলা 4 তলা বিল্ডিং বন্ধ করুন, একটু কিছুই নেই, সবটাই কিন্তু জাস্ট কল্পনার উপর দিয়ে তৈরি হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা আপনার দেখবেন, এর পরবর্তীকালে আগে পুরোটা কমপ্লিট হয়ে যাক, রাস্তা ফুটপাথ সব গোটাটাই কমপ্লিটটা হয়ে যাক, তারপরে আমরা এটাকে আবার বসে আলাপ আলোচনা করতে পারবো। আমি কোনো সিদ্ধান্ত এককভাবে আজ পর্যন্ত নিইনি, আগামী দিনেও নেব না যতদিন আমি থাকবো, এটা বলতে পারি। এটা ঠিকই বলছেন, সমগ্র বয়সের ভার তো থাকবেই, এটাকে তো আমরা কেউই এসকেপ করতে পারবো না এখান থেকে। দিস ইজ ইনএভিটেবল, দিস ইজ গোয়িং টু কাম, এটা তো আসতেই হবে। আমরা যারা এখানে বসে আছি, এটা এখন থাকলো যে নেক্সট উত্তরাধিকারী বা হঠাৎ করে আমি 40 বছর 50 বছর পরে এসে এই বয়সে এসে আমি উপকার করবো, মানুষের কাজে লাগবো, অনেকটা কমপ্লিকেটেড টাফ আছে ব্যাপারটা। বলা যতটা সহজ আছে, করাটা অনেকটাই টাফ আছে। এটা নিশ্চয়ই একটা পলিটিক্যাল সিস্টেম আছে আমাদের দেশের মধ্যে। আমি কয়েকদিন আগেও দেখলাম যে পার্লামেন্টের রাজ্যসভাতেও আম্বেদকরের বিরুদ্ধে বলা হচ্ছে যে আপনি ये फैशन हो गया है अम्बेडकर 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 बोलने का। इतना बार अगर भगवान का नाम लिया जाता तो 7 जन्म का बोला स्वर्ग मिल जाता। দেখুন, আম্বেদকর তো সংবিধান রচনা করেছেন, ওই সংবিধান রচনা করেছেন বলে প্রত্যেক 5 বছর পর পর ক্ষমতার হস্তান্তরণ হয়, কিন্তু ভোটের মাধ্যমে। এটা না যে মিলিটারি রুল হয়ে গেল, ক্ষমতা হস্তান্তরণ হয়ে গেল, একটা তো সিস্টেম আছে, রাইট? আমরা সব সময় চেয়েছি যে ভাই দোকানদারদের জন্য কোনো অসুবিধা না হয়। 3000 দোকানদার আছে, 57টা আমরা মাত্র নোটিশ করেছি, নোটিশ ওদেরই করেছি তারা যারা ড্রেনের উপরে এনক্রোচমেন্ট করে বসে আছে। আপনারা বলবেন যে ড্রেনটা পরিষ্কার হবে কি? এটা গর্বের ব্যাপার যে আমরা এখানে বাইপাসটা করতে পেরেছি, অনেকেই করতে পারেননি। আমাদের উদাহরণটা দিচ্ছে যে ইসলামপুর আন্দোলন করে দেখেন বাইপাসটা করে নিল। আর বাইপাসে যেতে এখন যত হেভি ভেহিকলস আছে তাদের সুবিধা হচ্ছে। আজকে শিলিগুড়িতে যে কিশোরগঞ্জ সাইডে যাবে সে আরামসে বাইপাস দিয়ে চলে যাচ্ছে। তো তখন আমরা সবাই একসঙ্গে মিলে ইসলামপুরে কাজ করেছি, এটা সত্যি ঐতিহ্য ইসলামপুরে, যেখানে আমরা পলিটিক্যাল ডিফারেন্সেস আমাদের মধ্যে কোনোদিনই ছিল না। সিপিএম এর সঙ্গে কংগ্রেস আগে দুটো, তার কোনোদিন কোনো নিজেদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্সেস ছিল না। যে কোনো সমস্যা হলে আপনি দায়িত্ব নিয়ে বলতে পারেন যে কোনোদিন ইসলামপুরে পলিটিক্যাল পার্টি নিজেদের মধ্যে মারপিট করেছে, এরকম ইনস্ট্যান্স কিন্তু আপনারাও কেউ বলতে পারবেন না। যেটা অনেক জায়গায় হয়তো হয়, কিন্তু ইসলামপুরে এটা ঐতিহ্য আছে, প্রথম থেকে হয়ে আসছে। আমরা যে কোনো সমস্যা হলে একসঙ্গে বসে আমরা মিটিং নিই, তাতে আপনাদের সবার সহযোগিতা থাকে। আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন, এর পরে বলবো সুভাষ বাবুকে যে মিটিংটা একটু বড় জায়গায় করতে, নাহলে টার্মিনাসে যে সামনে হলটা আছে, 3 তলার যে হলটা, সেটাতে কিন্তু 300-400 লোক বসতে পারে। টার্মিনাসে যে 3 তলা হল আছে সেটাকে যদি প্রিফার করেন তাহলে বেটার হয়, কেননা অনেকেই ভিতরে আছেন, অনেকেই ভিতরে বসতে পারছেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে শপথ নেবেন সবাই, সেফ ড্রাইভ সেফ লাইফ। যখনই মোটরসাইকেল চালাবেন কোন সদস্যরা, আজকে এই উদাহরণটা আপনারা মনে রাখবেন। আর আছে রবীন দাস, সেখানে কাছাকাছি আছে। সঞ্জীব বাগচির আরো একটা ড্রেস কোড আছে, আপনি কখনো কিন্তু যদি পাঞ্জাবি পরেন
কখনো পৌর শাসনের আজকের আমাদের ইতিহাস ফিরে দেখা পথ চলা 40 ক্রীড়া প্রকাশিত করলাম আমাদের পৌরপিতার মাধ্যমে। চিকিৎসা কেন্দ্রে বসেন, রোগী দেখেন, তার একটা কবি মন যে আছে সেটা অনেকেই হয়তো আমরা জানতাম না। তার কিছু কবিতা আজকে আমরা উন্মোচিত করলাম। আমাদের গৌরবান্বিত প্রবাসী নিরাপত্তা, কখনো উচ্ছেদ সংক্রান্ত নির্দেশ, সড়ক সম্প্রসারণের প্রশ্নে নানাভাবে সমিতির পাশে থেকে শুরু করা অতীতের সব আইসিদের সম্মানিত করতে পেরে আমরা বলি। আমি জানতে পারলাম আমার বইগুলো কি পড়বো পথ চলাচল নেশার পর, এবং শুধু তাই নয়, যারাই আছেন প্রত্যেকে একটা শহরকে চেনার জন্য, শহরের আত্মাকে জানার জন্য তার ইতিহাস একটা খুব দরকার, যে আজকে হয়তো আর জানতে পারবো। আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার মানে দ্বিধা নেই, আমি শেয়ার করছি। যখন পথটার সম্প্রসারণ হচ্ছিল আমি একটু চিন্তাতেই ছিলাম, কারণ আমি আসার পর থেকে তখন সেই সময় কাজটা চলছিল, তো যে কি মানে এগুলো তো খুব মানে অপ্রিয় কাজ, যে একটা সমস্যা তৈরি হয় যেখানে রাস্তাও চড়া করতে হবে, কিছু ব্যবসায়ীর সমস্যা হতে পারে, তারা একটুখানি প্রতিরোধ করতে পারে, এটা নিয়ে খুব চিন্তাই ছিল। যাই হোক, আমাদের বর্তমান এসপি সাহেবও চিন্তায় ছিলেন, উনি আমাকে বলেছিলেন না স্যার দেখে যাচ্ছে, এবং চেয়ারম্যান সাহেব বা ধরো আপনাদের সহযোগিতা এত সুন্দর পেয়েছি, আমার তো মনে পড়ছে না কোনো একটা ইস্যুতে আমাকে যেতে হয়েছে, সব মানে খুব স্মুথলি ব্যাপারটা হয়েছে। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। আর আরেকটা বিষয় আমি মানে আমাদের মূল্যবোধের অবক্ষয় কতটা হয়েছে সেটা আজকে আমাদের চোখে আমাদের এই প্রতিবর্ষ দেখিয়ে দিল। আমাদের যেটা করা উচিত সেটা যদি আমরা করি, যেটা করা উচিত, এবং সেটা কারণ আমি হেলমেট পরলে আমার লাভ, আমার জীবন বাঁচবে, সেইটুকু করা উচিতের জন্য আজকাল পুরস্কৃত হতে হচ্ছে। ধন্যবাদ। দাদা এদিকে দেখবেন। দাদা এদিকে দেখবেন। এদিকে দেখবেন দাদা। দাদা 18তম বার্ষিক দিবসের সূচনা হয় না। প্রতিবর্ষস্থ ব্যবসায়ী সমিতি দীর্ঘ 40 বছরের ইতিহাস সমারোহ তুলে ধরলেন। এই দীর্ঘ 40 বছরে এনারা অনেক কাজ করেছেন, তার মধ্যে বাইপাসটা হলো যে আজকে যে আমরা বাইপাসটা দিয়ে আমরা দেখে দিয়েছি। এই আন্দোলনে কর্ণধার ছিলেন বলতে গেলে প্রতিবর্ষস্থ ব্যবসায়ী সমিতি। আমি বেশি কিছু বলবো না, সংগঠনের উপলক্ষে এই অনুষ্ঠান। আর 10 বছর পরেই আমাদের গোল্ডেন জুবলি, 10 বছর পরে আরো বোধহয় এত পূর্ণতি আছে। 40 বছর পুরনো আমার মনে হয় কোনো অনেক কেউ নেই। আগে আমি সংগঠনের ক্ষেত্রে 2-3টা কথা বলবো, যে সেকেন্ড সেশনে আপনাদের সাধারণ সভা হবে, নতুন কমিটি আসবে, নতুন প্রেসিডেন্ট সেক্রেটারি হবে, তারা কিভাবে কাজ করে নিয়েছেন। এই সংগঠন এত বড় সংগঠন, আজকে সব থেকে 1200 মানে বেশি মেম্বার, এদেরকে এক জায়গায় নিয়ে আসা, এক জায়গায় ধরে রাখা, এই সংগঠন চালানো 2-4 কথা না। এর ভিতরে একজন লোক সেই সময়টাকে সমস্যাটাকে আরো বেশি মানে ক্রিটিক্যাল করে দিল। ফিটো আমাদের কাছে সুভাষ আসলো,
দাদা এটা হচ্ছে না আমাকে ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন, ফার্নিচার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, স্বর্ণ শিল্পী সমিতি, ফার্মাসিউটিক্যাল ট্রেডার্স অ্যাসোসিয়েশন, চোপড়াজার ব্যবসায়ী সমিতি, স্টুডিও মিল শিল্পী ব্যবসায়ী সমিতি, জগদীশ হালদার, পৌর মিনি মার্কেট কমিটি, ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল স্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এদিকে এদিকে মূলত বিগত 2 বছরের কমিটির কার্যাবলী, আর্থিক অবস্থা, সংগঠনের জোন ভিত্তিক সামগ্রী বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করার উদ্দেশ্যে। কারণ প্রতি 2 বছর অন্তর আপনাদের বলার সুযোগ থাকে। কমিটির রিপোর্ট কার্যকারী কমিটির সদস্যদের মধ্যে আলোচনায় বড়ই গৃহীত হয় এবং সেই কারণে পেশ করা হয়, কাজেই তাদের আর আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ থাকে না। সম্পাদক হিসাবে আমার দায়িত্ব বর্তায় বলে আমি পেশ করলাম। বিগত সাধারণ সভা থেকে অদ্যাবধি বেশ কিছু সভা করেছি, তার মধ্যে জরুরি ভিত্তিক সভা প্রায় 14টি, টোটাল সভা 24টি। রাস্তা সম্প্রসারণ এবং ড্রেন দখলমুক্ত বিষয়ে প্রশাসনের সঙ্গে বারংবার বৈঠক করেছি। 5 জনের প্রতিনিধি দল তৈরি হয়েছিল। উচ্ছেদের প্রশ্নে সমিতির পদাধিকারীগণ সিদ্ধান্তে অটল থেকে প্রশাসনকে বোঝাতে সক্ষম হয়েছে এবং বিগত দিনে সিদ্ধান্ত মোতাবেক সড়কের মধ্যবর্তী অংশ থেকে উভয় পার্শ্বে যে 20 মিটার 10-10 করে 20 মিটার ছাড়া ছিল তাতেই সম্প্রসারণ হয়েছে।
এটা সংগঠনের তৃতীয় বৃহত্তম জয়। এই জয় পৌর প্রধান, মহকুমা শাসক, পিডব্লিউডি, ইঞ্জিনিয়ার, এমএলএ সকলেই অন্তর থেকে সহযোগিতা করেছেন। ওনাদের সকলকে অনেক জানাই। আমরা সমিতি কার্যালয় নবরূপে সুসজ্জিত করেছি। সদস্যদের যে কোনো সমস্যায় সংগঠন সর্বদা পাশে থেকে সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। সামাজিক কর্মে সংগঠন কখনো পিছপা হয়নি। আরজিকর কাণ্ডে আমরা প্রায় 3 শতাধিক সদস্য মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানিয়েছি। বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী সংগঠনের সাধারণ সদস্যদের অবগতির জন্য মাইকিং এর মাধ্যমে প্রচার করেছি। জোনগুলোকে সক্রিয়ভাবে কাজ করার এবং সাধারণ সদস্যদের সাথে সর্বদা যোগাযোগ বজায় রাখার উদ্দেশ্যে 7টি জোন কমিটি গঠন করেছি। আগামীতে সাধারণ সভার পর নবনির্বাচিত কমিটি বিগত দিনে বেশ কিছু সদস্যদের জটিল থেকে জটিলতম সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছে। যদিও বলে রাখি, গত 7-8 দিনের মধ্যে একটা সমস্যা হয়েছে, সেটা এখনো আমি সমাধান করতে পারিনি। সেটা এই প্রতিবেদন লেখার আগে সেটাও আমরা সাধারণ সভার পরে যে নতুন কমিটি আছে সেই নতুন কমিটি সেই সমস্যাটাও সমাধান করবে, এটাও আপনাদেরকে আমি উদ্দেশ্যে বলে রাখলাম। আপনারা যদি প্রয়োজন মনে করি আপনাদেরকে আমি ডাকলে আপনারা পাশে থাকবেন। আমাদের সংগঠনের কোনো সদস্যদের বিপদে সবাই পাশে থাকবেন। বিগত দিনে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা ও সহানুভূতি পেয়েছি পৌর প্রধান তথা পৌরসভা থেকে। এছাড়াও মহকুমা সমাহর্তা, এসডিও, আইসি ইসলামপুর থানা থেকে। বর্তমানে পৌর প্রধান মাননীয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় রাস্তা ও পথচারীদের সমস্যা সমাধানের ক্ষেত্রে আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন। আগামী দিনেও সংগঠন একইভাবে সহযোগিতা পাবে আশা করছি। পরিশেষে যা না বললেই না, একসাথে কাজ করার জন্য। তাই আজকের এই আলোকময় সুন্দর দিনে প্রত্যেককে পুনরায় অভিনন্দন জানাই ও সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সহ সম্পাদক শ্রী সুভাষ। শুভেচ্ছা। আজকে আমাদের বিদায়ী কমিটির দিন। আপনারা আমাকে 2 বছর আগে যে দায়িত্ব দিয়েছিলেন তো সেটা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না, সবাই পরিবার আছে, আমরা সবাই আমাদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। এর মাঝেও আমরা চেষ্টা করি এত বড় একটা বিশাল সংগঠন, মিলনপল্লী টু তিস্তা মোড়, দুধার মিলিয়ে প্রায় 3000 দোকান, নানান সমস্যা, সেটাকে সমস্যা সমাধান করার আপ্রাণ চেষ্টা করা হয় আমাদের সমিতি থেকে। সম্পাদক আমাদের সভাপতি এবং যারা আছেন আমাদের পদাধিকারী বিভিন্ন জনের যারা আছেন, পরিচর্যা, প্রণয়, বিভিন্ন জন সেক্রেটারি যারা আছেন তারাও চেষ্টা করেন। কিন্তু কিছু হয়তো ভুল ত্রুটি থেকে যায়। আমরা সব সমস্যার হয়তো সমাধান করতে পারি না, সেটা হয়তো সম্ভব নয়। এত জনের এত প্রবলেম, সবাইকে সন্তুষ্ট করা যায় না। আপনাদের কাছে একটাই অনুরোধ, শুনে খুব দুঃখ লাগে যে প্রত্যেকটা মানুষের এতটাই প্রত্যাশা আমাদের উপর হয়ে যায়, আমাদের কাছে গেলেই হবে, কিন্তু সেটা সবসময় সেটা সম্ভব হয় না। যখনই হয় না তখনই তারা আমাদের বিরুদ্ধে, আমাদের পিছনে নানান রকম কটূক্তি করেন, যেটা আমাদের কানে চলে আসে। তো সেটা তখন একটু আমাদের দুঃখ হয়। দেখুন, আমরা কোনো পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে সমিতিটা করি না, আমরা কোনো বেতনভুক্ত কর্মচারীও নই, আমরা সবাই ভলেন্টারি সার্ভিস দিচ্ছি। কেন? নিজের স্বার্থে, নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার স্বার্থে, যে আমরা কোনো সমস্যায় পড়লে আমরা যাবো তো যাবো কার কাছে। আজকে আমাদের সমিতিটা আছে বলে আমরা এখনো সুস্থভাবে রাস্তায় বসে ব্যবসা করতে পারছি। সমিতিটা না থাকলে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। যাই হোক, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে আমাদের ওপেনিং ব্যালেন্স যেটা দেখাচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড ছিল 1698 টাকা 52 পয়সা, 20,319 টাকা 98 পয়সা। আমরা লাস্ট এজিএম এ সাবস্ক্রিপশন যেটা আমরা বিভিন্ন জন থেকে সেটা কালেকশন করেছিলাম
3,08,230 টাকা, ডোনেশন কালেকশন করেছিলাম 82,000 এবং ব্যাংক ইন্টারেস্ট পেয়েছিলাম আমরা 10,269 টাকা। আমরা যে এক্সপেন্স করেছিলাম এজিএম এক্সপেন্সেস 89,258 টাকা, সোশ্যাল অ্যাক্টিভিটিস বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন কাজকর্মের সাথে কিছু ডোনেশন দিতে হয়, সেটা 20,040, অ্যাডভার্টাইজমেন্ট আমরা যে মাইকিং করি সেটার খরচ 3,500, ইলেকট্রিসিটি বিল 590, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 6,490, মিটিং এক্সপেন্সেস 1,200, স্টাফ অনারিয়াম আমাদের অফিসটা মেইনটেনেন্সের জন্য একজনকে রাখা আছে, তাকে কিছু অনারিয়াম দেওয়া হয় মান্থলি, সেটার জন্য 5,550 টাকা। অফিস আমাদের আপনারা গেলে দেখতে পাবেন যে অফিসটাকে আমরা একদম পুরনো মডেল থেকে আমরা নতুন মডেলে করেছি, সেজন্য একটা বড় অ্যামাউন্ট আমাদের খরচ হয়েছিল। অফিস রিনোভেশন সেজন্য দেওয়া আছে, সেটা হলো 84,230 টাকা। আমরা অডিট ফিস 1,000, ইম্পর্টেন্ট ইভেন্ট সেলিব্রেশন বিভিন্ন সময় আমরা 26শে জানুয়ারি এবং 15ই আগস্ট এই সমস্ত যে পালন করি সেগুলো 2,630 টাকা এবং ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে আমাদের। আর ক্যাশ ব্যালেন্স 76,400 টাকা 452 টাকা এবং আরসিসিবি ব্যাংকে 3,31,588 টাকা 98 পয়সা। এটাই দেখুন, এখানে এটা একটা অডিটরের হিসাব, আমাদের বাংলা হিসাব নয়, সেজন্য একটু বুঝতে অসুবিধা হয়। যাই হোক, তারপরে আছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টস ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2030। দেখুন ওই হিসাবটা এখানে বাঁদিকে আছে, ডান দিকে আছে, এবং ব্যালেন্স শিট যেটা বলা হয়, এখানে অডিটর আছে, ও ভালো বুঝবে, আমি আর্টসের স্টুডেন্ট, হুমায়ুন বাবার পড়া। তো যাই হোক, ক্যাপিটাল ফান্ড বলে যেটা দেখানো হচ্ছে ওপেনিং ব্যালেন্স, সেটা সম্ভবত আমাদের যে প্রেমিসেস আছে, মানে আমাদের অফিস বা আমাদের যে ফার্নিচার আছে সেটাকেও একটা ক্যাপিটাল ব্যালেন্স ধরা হয়, তাই তো? কোথায় গেল? যাই হোক, 4,77,578 টাকা 50 পয়সা। আমাদের সারপ্লাস এন্ড ডেফিসিট দেখানো আছে, ডেফিসিট কিছু নেই, আমাদের ইনকামই হয়েছে 1,85,471 টাকা, টোটাল 6,63,49 টাকা। কারেন্ট লায়াবিলিটিস অডিট ফিস 1,500 টাকা এবার দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, অফিস ব্যালেন্স এই করে ক্যাশ ব্যালেন্স 76,400, আরসিসিবি তে আছে 3,31,558 টাকা। এটা 31 মার্চ 2023 পর্যন্ত। তারপর এই যে হিসাবটা দেওয়া হচ্ছে সেটা 31 মার্চ 2024 পর্যন্ত। এটা কিন্তু ডিসেম্বর হয়ে গেছে, এটা হিসাব নেক্সট ইয়ার হবে। তো সেখানে দেখাচ্ছে ওপেনিং ব্যালেন্স ক্যাশ ইন হ্যান্ড 76,400 টাকা 452 টাকা, আরসিসিবি ব্যাংক 3,31,588, সাবস্ক্রিপশন কালেকশন হয়েছে এবারে এই বছর 15,000, ডোনেশন 1,21,500 টাকা, ব্যাংক ইন্টারেস্ট 16,831। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম লাস্ট ইয়ার, সেটা 23,020 টাকা, সোশ্যাল অ্যাক্টিভিটিস 5,900 টাকা, অ্যাডভার্টাইজমেন্ট 3,500, ইলেকট্রিসিটি বিল 0 আসেনি, আমাদের বিলটা হয়তো আমাদের দেখতে পাইনি তারা, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 7,285 টাকা, মিটিং এক্সপেন্সেস 11,330 টাকা। এটা হলো আমাদের যে বিভিন্ন জোন মিটিং গুলো করা হয়েছিল সেই জন্য এই মিটিং এক্সপেন্সেসটা আছে। স্টাফ অনারিয়াম 6,000, অফিস রিনোভেশন হয়েছিল কিছু 17,227 টাকা, অডিট ফিস 1,500, ইম্পর্টেন্ট ইভেন্ট সেলিব্রেশন 2950। এই করে আমার 4,81,708 টাকা, সেটাই বাঁদিকে দেখুন করা আছে, ডান দিকে ওটাই করা আছে। এবার ওই একই সেম প্রসেসে ওপেনিং ব্যালেন্স 6,63,50 টাকা, আমাদের সারপ্লাস হয়ে গেল 73,719 টাকা, অফিস ব্যালেন্স আমাদের 2,56,560 টাকা, কারেন্ট লায়াবিলিটিস অডিট ফিস 1,500 এবং ক্যাশ ব্যালেন্স থাকলো আমাদের 31 মার্চ 2024 পর্যন্ত 75,788 টাকা। এবং কোঅপারেটিভ ব্যাংকে আমাদের আরো বাড়লো ব্যালেন্স 5,919 টাকা 98 পয়সা। আমাদের স্টিল নাও এখন ব্যাংকে 31 মার্চ 2024 পর্যন্ত এই টাকাটি আছে। এটা আমাদের কাছে একটা বড় সাফল্য। আমরা 10 বছর আগে আমাদের ব্যালেন্স জিরোই ছিল বলা যায়, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের সমিতি, আমার সম্পাদক বা আমার যারা কর্মীরা আছেন তাদের সহযোগিতায় বিভিন্ন ডোনেশন কাল মানুষের কাছে সাহায্য নিয়ে আমাদের এই ব্যালেন্স হয়েছে। আগামী দিনে আশা করবো আরো ভালো হবে। শেষ করব। সভাপতি মোহাম্মদ আফাদ সহ সভাপতি, পবিত্র মণ্ডল সহ সভাপতি, উত্তম সাহা সহ সভাপতি, প্রকাশ দত্ত সহ সভাপতি,
পরিতোষ দাস সহ সভাপতি, স্বপন সাহা সহ সভাপতি, লক্ষণ সিদ্ধা সহ সভাপতি। আমরা এই 7টা সহসভাপতি রাখার কারণ হচ্ছে আমরা মিলনপল্লী থেকে কলেজ মোড় পর্যন্ত প্রতিটা জোনে আগামী দিনে যেন প্রতিটা সদস্যর কাছে পৌঁছে ভালোভাবে সমস্ত সাংগঠনিক বিষয়গুলো আরো তুলে ধরা যায়, সেই কারণে আমরা প্রত্যেকটা জোন থেকে একটা করে সহসভাপতি এখানে নাম এনেছি। সুভাষ চক্রবর্তী সাধারণ সম্পাদক, দীপক সরকার সহ সম্পাদক, বিকাশ শিকদার সহ সম্পাদক, খোকন দাস সহ সম্পাদক, রবীন দাস সহ সম্পাদক, রঞ্জন সেন সহ সম্পাদক, ভক্তিভূষণ শর্মা সহ সম্পাদক, অনির্বাণ নাথ কোষাধ্যক্ষ, পরিতোষ রায়, সুব্রত বিশ্বাস, এনাদের দুইজনকে আমরা কোষাধ্যক্ষের সাথে সহযোগিতার জন্য অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক হিসাবে রেখেছি। শ্রী বিজন দাস, শ্রী নেহার দাস, শ্রী প্রণয় পাল, শ্রী গৌতম দাস, শ্রী সন্তোষ সিং, এখানে যাই হোক একটু ভুল হয়েছে, শিকদার আছে, ঠিক করে নিতে হবে। রাজেশ ভৌমিক, রঙ্গন দাস, বিশ্বজিৎ সরকার, নন্দকিশোর সাহু, জগদীশ হালদার, সুজিত পোদ্দার, তপন সাহা, নীলকমল দাস, কৃষ্ণা ভগত, দেবু ভাওয়াল, মিন্টু দাস, রজত দাস, রামবাবু চৌধুরী, অমর রায়, তপন পাল, নাসিরুদ্দিন, চুন্নু ভগত, কাজল দাস, কালাচাঁদ ঘোষ। আমাদের কাছে এই 42 জনের নাম এসছে। 42টা নাম আমরা আপনাদের সাথে সামনে রাখলাম। যদি এর থেকে আপনাদের কোনো অপছন্দের নাম থাকে আপনারা অবশ্যই হাত তুলে বা মুখে বলবেন, জানাবেন, আমরা সেটাতে আমরা চিন্তা ভাবনা করবো এখানে। আর যদি কোনো এর সাথে আরো পরিমার্জিত করতে হয় বা কিছু বাদ দিতে হয় আপনারা বলবেন, অবশ্যই বলবেন। আপনারা না বললে তো আর নতুন কমিটি হবে না। আর যদি কারো কিছু বলার না থাকে সেটাও বলবেন, তাহলে আমরা আমাদের সভাপতি এই কমিটিটাতে উনি পাস করবেন। যদি আপনারা এটা দেখবেন, আলোচনার মাধ্যমে আমাদের সভাপতি আসছেন।